ডিয়ার ভিউয়ার্স, আজকে দুটি খুব গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে যে সিটেট পাস করলে সেটি কি স্টেট গভর্নমেন্টের সমস্ত স্কুলগুলিতে প্রযোজ্য হবে, আর একটি সেটি হচ্ছে ফিজিক্যাল এডুকেশনের টিচারদের কি টেট পাস করতেই হবে, মানে সুপ্রিম কোর্টের রায়টা যদি সত্যি মানতে হয় তাহলেও ফিজিক্যাল এডুকেশনের টিচারদের কি টেট পাস করতে হবে। এই দুটি খুব গুরুত্বপূর্ণ সমস্যায় কিন্তু শিক্ষকরা দ্বিধাবিভক্ত। বিভিন্ন শিক্ষক বলছেন যে সি টেট দিলেই কিন্তু তা স্টেটের স্কুলগুলির জন্য প্রযোজ্য হবে, কারণ যেহেতু সি টেট একটি সর্বভারতীয় পরীক্ষা এবং নীতি নির্ধারণ মানে যে সংস্থাগুলি সেগুলিও সর্বভারতীয়, তাই এটি স্বাভাবিকভাবেই স্টেট গভর্নমেন্টের স্কুলগুলির জন্য প্রযোজ্য হওয়া উচিত। অর্থাৎ একজন সি টেট পরীক্ষায় পাসকৃত কোনো পরীক্ষার্থী মানে পাস করে গেছেন এরকম কোনো ব্যক্তি, তার যদি মিনিমাম একাডেমিক এবং প্রফেশনাল কোয়ালিফিকেশান থাকে তাহলে তিনি স্টেট গভর্নমেন্টের স্কুলগুলোর জন্য অ্যাপ্লিকেবল হবেন কি না, এটিই হচ্ছে প্রশ্ন। তবে সেটিতে যাওয়ার আগে আজকে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজব, সেটি হচ্ছে ফিজিক্যাল এডুকেশনের যারা শিক্ষার্থী বা শিক্ষক হতে চাইছেন বা শিক্ষক আছেন তাদের কি টেট দরকার। এটির জন্য আমরা চলে যাই এনসিটির একেবারে প্রথম যে নোটিফিকেশান, অর্থাৎ 3 সেপ্টেম্বর 2001 যে নোটিফিকেশান, সেখানে কি বলা হয়েছে। সেখানে কিন্তু দুটি শিডিউলে দুই ধরনের শিক্ষকদের ভাগ করা হয়েছে। ফার্স্ট শিডিউলে এক ধরনের শিক্ষকদের ভাগ করা হয়েছে, আর সেকেন্ড শিডিউলে এই ফিজিক্যাল এডুকেশনের টিচারদের কথা বলা হয়েছে। তো আমরা চলে যাই এই সেকেন্ড শিডিউলে। এখানে কি বলা হয়েছে দেখুন, যে কোয়ালিফিকেশান ফর রিক্রুটমেন্ট অফ টিচার্স অফ ফিজিক্যাল এডুকেশন ইন এডুকেশনাল ইনস্টিটিউশনস মেনশনড ইন সেকশন 2 অফ দ্য রেগুলেশনস। তো এখানে তিনটি ক্যাটাগরি আছে। একটি হচ্ছে এলিমেন্টারি লেভেল, সেকেন্ড হচ্ছে সেকেন্ডারি অর হাই স্কুল, আর একটি হচ্ছে সিনিয়র সেকেন্ডারি মানে যেটি হচ্ছে হায়ার সেকেন্ডারি লেভেল। তো এলিমেন্টারি লেভেলে যারা পড়াতে চাইছেন বা পড়াচ্ছেন তাদের জন্য মিনিমাম একাডেমিক এবং প্রফেশনাল কোয়ালিফিকেশান কি লাগবে, এনসিটি কি বলেছে। এখানে বলা হয়েছে সিনিয়র সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট or intermediate or its equivalent and certificate in physical education CPED of a duration of not less than 2 years or its equivalent। এবার সেকেন্ডারি অর হাই স্কুলের জন্য কি বলা হয়েছে না, গ্র্যাজুয়েট উইথ ব্যাচেলার অফ ফিজিক্যাল এডুকেশন, যেটাকে আমরা বিপিএড বলি, অর ইটস ইকুইভ্যালেন্ট। সিনিয়র সেকেন্ডারির জন্য কি মিনিমাম একাডেমিক এবং প্রফেশনাল কোয়ালিফিকেশান প্রয়োজন না, এমপিএড অর এমপিই 2 ইয়ার্সের জন্য। এটি হচ্ছে কেবলমাত্র ফিজিক্যাল এডুকেশনের টিচারদের জন্য। এখন এইটি 2010 সালের যে নোটিফিকেশান হলো সেখানে এসে এটির কিছু সংশোধন হয়েছে। এই এনসিটির যে নতুন সংশোধন, যেখানে 2010 সালে যে এনসিটির নোটিফিকেশান হয়েছে সেখানে কি বলা হয়েছে দেখি। আরটি অ্যাক্ট 2009 লাগু হওয়ার পর থেকে এনসিটি কি করলো, এই যে 23 আগস্ট 2010 যে নোটিফিকেশান জারি করলো সেখানে কিন্তু 2001 তাদের যে নোটিফিকেশান ছিল সেই নোটিফিকেশানের কোনো উল্লেখ এখানে কিন্তু করলো না। তারা বলল যে 2009 যে পাওয়ার তাদেরকে দেওয়া হয়েছে সেকশন 23 অফ দ্য আরটি অ্যাক্ট, সেই পাওয়ার বলেই তারা মিনিমাম কোয়ালিফিকেশান কিন্তু এখানে স্ট্যান্ডার্ডটা সেট করছেন। সেখানে তারা কি উল্লেখ করলেন, বললেন যে মিনিমাম কোয়ালিফিকেশানস কি দুটি ক্যাটাগরিতে ভাগ করলেন, একটা ক্লাসেস 1 to 5 আর একটা হচ্ছে ক্লাসেস 6 to 8। তাহলে এখানে যেটি বলা হলো 1 to 5 এবং 6 to 8 এর জন্য, তাহলে
সেকেন্ডারি এবং সিনিয়র সেকেন্ডারির জন্য কিন্তু এখানে কিছু বলা হলো না। তাহলে এটি রয়ে গেল তাহলে এনসিটির সেই আগের নোটিফিকেশান অনুযায়ী যেমন হওয়া উচিত তেমন। এবং প্র্যাকটিক্যালি আরটি অ্যাক্ট কিন্তু ক্লাসেস 1 টু ক্লাসেস 8 পর্যন্তই এটা বৈধ, মানে আরটি একটা এদের জন্যই। ক্লাস 9 থেকে আপার পর্যন্ত এগুলোর জন্য কিন্তু এই আরটি অ্যাক্ট নয়। তাহলে এবার এখানে কি বলা হলো যে যারা যারা ক্লাস 1 টু 5 পড়াবেন তাদের জন্য মিনিমাম কোয়ালিফিকেশানস এইগুলি লাগবে, প্লাস যেটা হচ্ছে টেট করতে হবে, মানে অ্যান্ড দিয়ে এটাকে অ্যাড করা হলো। আর ক্লাস 6 থেকে 8 পর্যন্ত তাদের একটা মিনিমাম কোয়ালিফিকেশানের স্ট্যান্ডার্ড সেট করা হলো এবং সেখানে অ্যান্ড দিয়ে টেট পাস করতে হবে এটা বলা হলো। এবং সাথে সাথে যেটা 4 নম্বর পয়েন্টে টিচার অ্যাপয়েন্টেড বিফোর দ্য ডেট অফ দিস নোটিফিকেশান, এটা কিন্তু বলা হলো। তাহলে এখানে আমরা খুঁজি যে এই যে 6 টু 8, আমরা 1 টু 5-এ যাচ্ছি না, কারণ ফিজিক্যাল এডুকেশন টিচার হিসাবে নিযুক্ত হয়েছেন তারা কিন্তু প্র্যাকটিক্যালি সেকেন্ডারি ইনস্টিটিউশন বা যেখানে জুনিয়র হাই স্কুলগুলি ছিল সেখানে নিযুক্ত হয়েছেন। তাহলে সেইখানে মানে ক্লাসেস 6 টু 8, প্র্যাকটিক্যালি সিনিয়র সেকেন্ডারি স্কুলগুলোতে 5 টু 8 আছে যদিও, তো যাই হোক এইখানে কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মানে মিনিমাম কোয়ালিফিকেশানস কি লাগবে সেটা নতুন নোটিফিকেশানে কি বলা হয়েছে সেটা আমরা একটু দেখে নিই। এখানে দেখুন বিএ অর বিএসসি 2 year ডিপ্লোমা, বিএ অর বিএসসি উইথ অ্যাটলিস্ট 50% মার্কস, বিএ অর বিএসসি উইথ অ্যাটলিস্ট 45% মার্কস, আর বিএড, এখানেও বিএড আছে, সিনিয়র সেকেন্ডারি 4 year বিএড আছে, বিএলএড আছে, ব্যাচেলার ইন এলিমেন্টারি এডুকেশন, এখানেও সিনিয়র সেকেন্ডারি অর দিয়ে, এগুলো সব অর দিয়ে, সব বিএড স্পেশাল এডুকেশন সেগুলোও হবে। তাহলে এগুলি সব অর এবং অ্যান্ড হচ্ছে কি না টেট পাস। এইখানের কোথাও কিন্তু বিপিএড কথাটার উল্লেখ নেই। অর্থাৎ 6 টু 8 যিনি ফিজিক্যাল এডুকেশন টিচার হিসাবে নিযুক্ত হয়েছেন তিনি প্র্যাকটিক্যালি কিন্তু সেকেন্ডারির জন্যই নিযুক্ত হয়েছেন। কারণ তিনি যখন, বিশেষত আমি আমার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে পরীক্ষা ব্যবস্থা, স্কুল সার্ভিস কমিশনের যে সিস্টেম ছিল সেই অনুযায়ী বলছি আর কি, কারণ তখন কিন্তু স্পেশালি ফিজিক্যাল এডুকেশনের টিচার নেওয়া হচ্ছে এরকম বিজ্ঞপ্তি দিয়েই কিন্তু পরীক্ষা নেওয়া হয়েছে এবং তারা অ্যাপয়েন্টেড হয়েছেন। তারা কিন্তু ফিজিক্যাল এডুকেশন সাবজেক্ট হিসাবেই অ্যাপয়েন্টেড হয়েছেন এবং তাদের বিপিএড একটা পাস করতে হয়েছিল, সার্টিফিকেট লেগেছিল। তাহলে আমরা অবভিয়াসলি ধরে নিতে পারি তারা কিন্তু সেকেন্ডারি অর সিনিয়র সেকেন্ডারি মানে সেকেন্ডারির জন্য যদি বিপিএড হয়, আর সিনিয়র সেকেন্ডারি মানে এমপিএড হলে, তাহলে এইগুলির জন্যই কিন্তু তারা আসলেই অ্যাপয়েন্টেড। তাহলে সেইগুলির জন্য যদি সত্যি অ্যাপয়েন্টেড হয়ে থাকেন তাহলে কিন্তু টেটটা সেখানে লাগু হচ্ছে না, এটাই স্বাভাবিক। তো আপনারা কিভাবে ব্যাখ্যা করছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এটা তো গেল ফিজিক্যাল এডুকেশনদের এক টিচার যে ব্যাপার, যে তাদেরকে টেট দিতে হবে কি না। এরপরে আসছি যে সিটেট। এখন তো সিটেটের যে নোটিফিকেশান বেরিয়েছে, সিটেট পরীক্ষাটি খুব শীঘ্রই ফেব্রুয়ারিতে হবে এবং ফর্ম ফিল আপ চলছে। অনেকেই দ্বিধাবিভক্ত যে ফর্ম ফিল আপ করবেন না করবেন না, কারণ সিটেটটা ওয়েস্ট বেঙ্গল স্টেটের জন্য লাগু হবে না হবে না। এটা কি স্টেট গভর্নমেন্টের স্কুলগুলির জন্য ভ্যালিড সিটেট? তো এটি খুঁজতে গিয়ে আমিও একটু ধন্দে ছিলাম, মানে আমার একটা প্রচ্ছন্ন একটা চিন্তা ভাবনা এটা ছিল যে সিটেটটা কিন্তু কভার করবে সমস্ত স্টেট গভর্নমেন্ট স্কুলগুলোকেও। কিন্তু এই ধারণাটা আমি যখন ভাবছিলাম যে সিটেটের ফর্ম ফিল আপটা একবার দেখাবো কিভাবে ফর্ম ফিল আপ হচ্ছে বা করা যায়, কিন্তু সেটা করতে গিয়ে একবার ভাবনা এলো যে না, আগে দেখি যে এটা সত্যি করতে হবে কি না। তো এটা খুঁজতে গিয়েই আমি একটু হতবাক, এবং আমি এর যে নিয়মটায় যেটা চলে যাচ্ছে এখানে সেটা হচ্ছে এনসিটি গাইডলাইন্স, যেটা
দিয়েছিল 2011 সালে। আমি দেখাচ্ছি ডেটটা। এটি হচ্ছে দেওয়া হয়েছিল 11ই ফেব্রুয়ারি 2011-তে। এই যে এনসিটির তরফ থেকে একটি লেটার ইস্যু করা হয়েছিল এবং সেখানে টেট সম্পর্কিত বিস্তর গাইডলাইন্স একেবারে স্ট্রিক্ট, মানে টপ টু দ্য বটম স্ট্রিক্টলি সেগুলোকে গাইডলাইন্সটা দেওয়া হয়েছিল, কার জন্য অ্যাপ্লিকেবল হবে, এর ব্যাকগ্রাউন্ড কি, এবং কীরকম পরীক্ষা নিতে হবে, কত নম্বরের হবে, পাসের মার্কস পার্সেন্টেজ কত হবে, এগুলো সব বিস্তরভাবে বিস্তারিত সম্পূর্ণভাবে বলা ছিল। সেই পেজটাতে আমরা যাচ্ছি যেখানে এই অ্যাপ্লিকেবিলিটি অফ দ্য টেট এইটা সম্পর্কে বলা হয়েছে। সেখানে কি বলা হয়েছে দেখুন, এই অ্যাপ্লিকেবিলিটি সেকশানে 10 নম্বর পয়েন্ট, যেটা 10-এর এর দাগে দেখুন, এখানে টেট কন্ডাক্টেড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, অবভিয়াসলি সেটা সিটেট। সিটেট হচ্ছে টেট কন্ডাক্টেড বাই সেন্ট্রাল গভর্নমেন্ট, shall apply to all schools referred to in subclause 1 of clause A of section 2 of the RT Act। তাহলে আমাদের এখন আরটি অ্যাক্টটাতে চলে যেতে হবে, যার সেকশন 2 এর ক্লজ এর সাবক্লজ 1-এ কোন স্কুলগুলির কথা বলা হয়েছে। যে স্কুলগুলির কথা বলা হয়েছে কিন্তু সেই স্কুলগুলোতে এই সিটেট প্রযোজ্য হবে। এবার আমরা যাই আরটি অ্যাক্টটায় কি আছে। এই যে 2009-এর যে আরটি অ্যাক্ট ছিল তার সেকশন 2-তে যে ডেফিনেশনস দেওয়া হয়েছে সেই ডেফিনেশনস অনুযায়ী 2-এর ক্লজ এর সাব ক্লজ 1-এ যে স্কুলগুলোর কথা বলা হয়েছে দেখুন, ইন রিলেশন টু এ স্কুল এস্টাবলিশড ওন্ড অর কন্ট্রোলড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অর দ্য অ্যাডমিনিস্ট্রেটর অফ দ্য ইউনিয়ন টেরিটরি হ্যাভিং নো লেজিসলেচার দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। তাহলে এটা পরিষ্কার হলো যে যে সিটেটটি অ্যাপ্লিকেবল হবে কিন্তু কেবলমাত্র সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা পরিচালিত স্কুলগুলিতে, অথবা ইউনিয়ন টেরিটরি যাদের কোনো লেজিসলেচার নেই তাদের ক্ষেত্রেও এটি প্রযোজ্য হবে। এবার আসা যাক টেট কন্ডাক্টেড বাই এ স্টেট গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট অথবা ইউটি উইথ লেজিসলেচার, তাদের ক্ষেত্রে কি হবে না, তাদের ক্ষেত্রে সেই সমস্ত স্কুলগুলিতে এই টেটটি প্রযোজ্য হবে সেই সমস্ত স্কুল অফ দ্য স্টেট গভর্নমেন্ট অর ইউটি উইথ লেজিসলেচার অ্যান্ড লোকাল অথরিটি referred to in clause 1 of clause N of section 2 of the RT Act and a school referred to in subclause 2 of clause N of section 2 of the RT Act in the state or UT। তাহলে আমরা ওই সেকশন 2-র ক্লজ এনে চলে যাই। এই সেকশন 2-র ক্লজ এনে যখন আমরা যাব সেখানে আমরা দেখছি, দেখুন এনের 1-এ কি বলা হয়েছে, স্কুল এস্টাবলিশড owned or controlled by the appropriate government or a local authority, an aided school receiving aid or grants to meet whole or part of its expenses, অর্থাৎ সোজা কথায় সেই সমস্ত স্টেট গভর্নমেন্ট ওন্ড স্কুলস or স্টেট গভর্নমেন্ট এডেড or স্পন্সর্ড স্কুলস, তাদের ক্ষেত্রেই কিন্তু স্টেট গভর্নমেন্ট দ্বারা কন্ডাক্টেড টেট কিন্তু প্রযোজ্য হবে। তবে আর একটি ক্লজ আছে দেখুন এখানে, এ স্কুল অ্যাট 1 and 2 মানে যে স্কুলগুলো স্টেট গভর্নমেন্ট ওন্ড অথবা স্টেট গভর্নমেন্ট এডেড, সেই সমস্ত স্কুল অলসো কনসিডার এলিজিবিলিটি অফ এ ক্যান্ডিডেট হু হ্যাজ অবটেন্ড টেট সার্টিফিকেট অ্যাওয়ার্ডেড বাই অ্যানাদার স্টেট উইথ অর ইউটি উইথ লেজিসলেচার। In case a state government UT with legislature decides not to conduct a TET, a school at 1 and 2 in the state would consider the TET conducted by the central government। তাহলে দেখুন একটা স্কুল কিন্তু কনসিডার করতে পারে অন্য কোনো স্টেটের টেটটাকে, মানে টেট সার্টিফিকেটকে, এটা গেল একরকম। আর একটা ব্যাপার হচ্ছে কোনো স্টেট চাইলে সে ঘোষণা করতে পারে যে আমরা মানে টেট পরীক্ষা নেব না, আমরা টেট পরীক্ষা অর্গানাইজ করব না, আমরা সেন্ট্রাল টেটকেই মান্যতা দেব, তাহলেও কিন্তু সেটা ভ্যালিড হবে, অ্যাকসেপ্টেবল হবে। তাহলে কি দাঁড়ালো, সি টেট কিন্তু ভ্যালিড হবে
তাদের ক্ষেত্রেই যখন স্টেট সেটাকে মান্যতা দেবে, কোনো স্টেট যদি সেটাকে মান্যতা না দেয় তাহলে কিন্তু সেই সি টেট ভ্যালিড হবে না। তাহলে সি পয়েন্টে একটু আসুন। দেখুন, এ স্কুল রেফার টু ইন সাব ক্লজ 4 অফ ক্লজ এন অফ সেকশন 2 of the RT Act may exercise the option of considering either the TET conducted by the central government or by the state government। এগুলো কোন স্কুলগুলোর কথা বলা হয়েছে? এই স্কুলগুলো হচ্ছে সাব ক্লজ 4-এ যে স্কুলগুলোর কথা বলা হয়েছে, সাব ক্লজ 4-এ সেই স্কুলগুলোর কথা বলা হয়েছে যেগুলি হচ্ছে প্রাইভেট, মানে নন এডেড স্কুলস। এই নন এডেড স্কুলসগুলো কিন্তু তারা সেন্ট্রালের টেটটাকেও অ্যাকসেপ্ট করতে পারে বা স্টেটের টেটটাকেও অ্যাকসেপ্ট করতে পারে। এইটি হচ্ছে মোদ্দা কথা। তাহলে সি টেট কিন্তু অ্যাকসেপ্টেবল হবে কি হবে না সেটা কিন্তু সেই করসপন্ডিং স্টেট গভর্নমেন্টের উপর ডিপেন্ড করছে। অতএব আপনারা এ ব্যাপারে অবশ্যই কিন্তু সাবধানতা অবলম্বন করতে পারেন। তবে হ্যাঁ, সি টেটটা যদি কেউ এখন দেন তাহলে কি এটা একেবারেই অকাজে চলে গেল? তা কিন্তু নয়। কারণ সি টেট আপনার যদি পাস থাকে, আপনার যদি ইচ্ছে হয় কখনো যে সেন্ট্রাল গভর্নমেন্টের স্কুল যেমন এনভিএস বা কেভিএসগুলোতে অ্যাপ্লাই করবেন, সেখানে কিন্তু আপনি প্রমোট করতে পারেন নিজেকে। এবং যেহেতু ওখানে একটা ভালো রকমের রেমুনারেশনের ব্যাপার আছে, এবং তাছাড়াও ওখানে কিন্তু ভাইস প্রিন্সিপাল, প্রিন্সিপাল, অন্যান্য যে বড় বড় পোস্টগুলো আছে, অর্থাৎ যারা এখানে হয়তো পাস কোর্সে আছেন কিন্তু তাদের ডিগ্রি, মাস্টার ডিগ্রির আছে, সিটেট পাস করলেন, তারা কিন্তু ওখানে পিজিটি স্কেলের চাকরিতে জয়েন করতে পারেন। এরকম ব্যাপারগুলো থাকতে পারে। অর্থাৎ সিটেটে বসে গিয়ে পাস করতে পারলে সেটা যে একেবারেই বেকার হবে এমনটা নয়। আপনার একটা ডিগ্রি, একটা সার্টিফিকেট থাকলো, সেটা কখনো স্টেট গভর্নমেন্ট যদি সেটাকে মান্যতা দেয় অবশ্যই এখানে মান্যতা পাবে, এবং মান্যতা দেওয়াটা স্বাভাবিক বলেই আমি মনে করি। কারণ সেটাও একটা টেট পরীক্ষা আর এটাও একটা টেট পরীক্ষা, দুটোই একই নিয়ামক সংস্থা, মানে একই অথরিটি, একাডেমিক অথরিটি, তাদের দ্বারাই, তাদের গাইডলাইন্স দ্বারাই মানে এটা পরিচালিত হচ্ছে। তো যাই হোক, এটাই আপনাদের কাছে আজকে শেয়ার করার ছিল, তাই শেয়ার করলাম এবং সমস্ত তথ্য আপনাদের কাছে তুলে ধরলাম। এরপরে সমস্ত বিচার বিবেচনা আপনাদের। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।